আমির ফোর্টে আমরা এসে গেছি, এই যে আমির ফোর্টে তুলবো। এবার আমরা ভেতরে এন্ট্রি নেবো, দেখি কি। আমরা এখন আমির ফোর্ট যাচ্ছি। আমির ফোর্টে ভেবেছিলাম হাতি সাফারি করবো, কিন্তু যেহেতু নবরাত্রি চলছে তো তাই জন্য হাতি সাফারি এখন বন্ধ রয়েছে, তো আমাদের জিপ সাফারি করতে হচ্ছে। তো জিপ একবারে বুকিং করে নিয়েছি আমরা। পানামিনাকা কুন্দ, আমির ফোর্ট, নাহরগড় ফোর্ট, জয়গড় ফোর্ট এগুলো দেখে তারপরে ব্যাক করব। এখন বৃষ্টি কমে গেছে, এবারে আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এবারে আমরা নামবো। গাইডের চার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, গাইড নিয়ে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এটা সবাই জানো, এখানে যোধা আকবর ফিল্ম সিরিয়াল দুটোরই শুটিং হয়েছিল, তো আমি তার কিছু কিছু জায়গা তোমাদের সেখানে স্ক্রিনশট দিয়ে জানাবো। তো চলো, যোধা আকবর ফিল্মে যখন ঋতিক রোশন যোধা ভাইয়ের সাথে তার বাপের বাড়িতে দেখা করতে যায়, তখন যে গেট দিয়ে এন্ট্রি নিয়েছিল, এখন সেই গেটের তোমাদের ভিডিওটা শেয়ার করছি। হ্যাঁ, ওটা একটু ব্যাক সাইডে পড়ে গেছে। তো এই যে আমি দেখো সেন্টার সাথে তোমরা মিলিয়ে নাও জায়গাটা। আর এই যে এখান থেকে ব্যাক করছিল যখন, তখন এরমভাবে ফুল ছড়াচ্ছিল। তো সেই জায়গাটা যেতে পেরে ভীষণ ভালো লাগছিল। এগিয়ে চলো, দেখো এই জায়গাটাও কিন্তু শুটিংয়ে আছে, তো সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো যেখান থেকে ভেতরে গেল পুরো সেই জায়গাটা, এই গেটটা তখন আলাদাভাবে সাজানো হয়েছিল, তো এখনও সাজানো তখনও সাজানো পুরো কিন্তু আলাদা বন্ধুরা। তো যেটুকু যা গাইডের থেকে জানতে পেরেছি বা আমি গুগল সার্চ করে জানতে পেরেছি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। যদি কিছু ভুল থাকে তোমাদের নিজ গুণে ক্ষমা করে দিও আমাকে। এই সাইডে একটা মাতাজির মন্দির আছে, কিন্তু আমরা এখানে মাতাজির মন্দিরে যাব না। এটা দিয়ে সোজা উঠে গেলে কিন্তু টিকিট কাটার ব্যবস্থা আছে। আর আমরা তো অনলাইনে টিকিট কেটেই গেছিলাম, তাই জন্য আমাদের আর টিকিট কাটতে হয়নি, জাস্ট ওখানে টিকিটটা দেখিয়ে নিয়েছিলাম, তাহলেই হয়ে গেছিলো। এই দেখো চলে এসেছি আমরা কিন্তু ভেতরে। ঢুকে না ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম আমি, যে আমি কোথায় এসে গেছি। সেই যোধা আকবর ফিল্ম ওটাই মাথায় ঢুকছিল, যে বাবা এখানে শুটিং হয়েছিল, ঐশ্বরিয়া ঋতিক রোশন এখানে শুটিং করেছিল। দেখো দেখতে দেখতে আমি সেই জায়গায় পৌঁছে গেছি। আর আমি এখন যেটার মধ্যে উঠছি সেটাকে বলা হয় কিন্তু দিওয়ানে আম। সেখানেতে এত মানে চিল্লামিল্লি চারিদিক দিয়ে হচ্ছিল, মাইক দেওয়া সত্ত্বেও সাউন্ডটা ক্লিয়ারলি আসেনি গাইড দাদা, তো তাই জন্য আমাকে আবার আলাদা করে ভয়েস এডিটিং করতে হলো। ভিডিওটা ছাড়তেও বেশ দেরি হলো তোমাদের সাথে। এই আমির ফোর্ট কিন্তু রাজা মানসিংহ তৈরি করেছিলেন। দিওয়ানে আম জানোই যে সাধারণ মানুষের সমস্যার সমাধান নিয়ে এখানে তৈরি হতো একটা সভা, তো সেই জায়গাতেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এর চারিদিকে সুন্দর সুন্দর পর্দা দেওয়া থাকতো। আর এই যে সামনের দিকে ফ্রন্টের জায়গাগুলো দেখছো, এর আশপাশে সাধারণ মানুষজন দাঁড়িয়ে থাকতো তাদের নানা ধরনের সমস্যা নিয়ে। আর মিডল পোর্শনটা যেখানে আমি তোমাদের এখন দেখাবো, একদম যে মেন পয়েন্টটা, সেখানে বসতো রাজামশাই, আর তার খানিকটা সামনেই বসতো মন্ত্রী। তখন সাধারণ মানুষের সমস্যা নিয়ে সেখানে আলোচনা করা হতো। আর ওপরে রয়েছে ঝাড়বাতি দেওয়া, আর দুটো হুক দেওয়া আছে, সেখানটা কিন্তু পর্দা দেওয়া থাকতো। আমি জায়গাটা ঠিকভাবে আনতে পারিনি, তাই শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। সেই পর্দার মাধ্যমে রাজামশাইকে হাওয়া দেওয়া হতো। আর এবার চলো তোমাদেরকে নিয়ে যাব স্যাফরন গার্ডেন। আর সেখানে কিন্তু একটা যোধা আকবর ফিল্মে গানের শুটিং হয়েছিল। তো আমরা যেখানে এখন উঠছি সেখানে বস্তু হচ্ছে, এখানে 27 ধরনের মানে জায়গা করা আছে, সেখানে 27 রকমের হিসাব রক্ষকরা বস্তু, নানান ধরনের তারা হিসাব নিকাশ করতো। তো 27টা এর খাপ খাপ করা আছে, তাই জন্য এটা 27 কি দরবারও বলা হতো। চলো এবার তোমাদের সাথে শেয়ার করে নিই স্যাফরন কা গার্ডেন। রাজামশাইয়ের খুব শখ হয়েছিল স্যাফরনের চাষ করার, তাই জন্য সে কাশ্মীর থেকে স্যাফরনের দানা এনে এই জায়গাটা বিশেষভাবে তৈরি করেছিল। আর পাশে যে দেখছো জলটা, সেটাও কিন্তু তিনি কৃত্রিমভাবে তৈরি করেছিল। কিন্তু যেহেতু এখানের ওয়েদার খুব গরম, তাই জন্য সেখানে চাষ করা সম্ভব হয়নি। এরপর দেখো এই যে মিডল পোর্শনটা দেখছো, এখানটা কিন্তু যোধা আকবর ফিল্মের যে গানটা আছে না, জশ্ন কে বাহার রাহে, ওই গানটা ঋত্বিক আর ঐশ্বরিয়া এইখানটায় শুটিংটা করেছিল। মিডল পোর্শনটা দেখো তোমরা, আমি স্ক্রিনশট শেয়ার করলাম, আশা করি তোমরা মিলিয়ে নিতে পেরেছো। এবারে আমি যেই জায়গাটা দেখাচ্ছি, এটা তো আমি তোমাদের সামনের দিক দিয়ে দেখিয়েছি। এই জায়গাটা ঋতিক রোশন এন্ট্রি নিয়েছিল, প্লাস কিন্তু এখান থেকে হাতি সাওয়ারিও হয়। আর দেখো আগে দেখিয়ে নিয়েছি তোমাদের, এই জায়গাটা কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড হয়। তো হিন্দি ইংলিশ দু রকমের সাউন্ড দিয়ে ওখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়। আর হাতি সাফারি করতে গেলে কিন্তু সকালে আসতে হবে বন্ধুরা,
কারণ হাতি কিন্তু একদম সকাল 8টা থেকে শুরু হয়, 12টা 12:30 অবধি হয়। তো তাই জন্য সেটা হাতি তৈরি করতে গেলে সকাল সকাল করতে হবে। আর দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো পিলার টাইপের, পিলার না সরি বসার জায়গার মতন, ওইটা কিন্তু দিওয়ানে আরাম নামে পরিচিত। কারণ রাজামশাই একবার ওখানে এসে রেস্ট নিয়েছিল, তো সেখান থেকে তিনি নাম দিয়েছেন দিওয়ানে আরাম। আর এই যে সিঁড়িটা দেখছো, এটা কিন্তু এইভাবে বর্ডার করে পুরো গ্রাম আর এই প্যালেসটাকে পুরো বর্ডার দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এখানে ওঠার সিঁড়ি থাকলেও এখানে ওঠা কিন্তু মানা। হাতির রাস্তাটা তো দেখালাম, এই রাস্তা দিয়ে যায়, কিন্তু কোথায় এসে নামে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এবার যেটা দেখাচ্ছি সেটা কে বলে ওয়েলকাম গেট বা গণেশ পোল গেট। তখনকার দিনে যা বাড়ি হোক বা যা মন্দির তৈরি করা হতো গণেশ ঠাকুরের ছবি দিয়ে তৈরি হতো, এখানেও কিন্তু তাই তৈরি হয়েছে দেখো। আর এটা কিন্তু প্রায় 450 বছরের পুরনো। আর এখানে যেসব কাজকর্ম দেখছো সেগুলো কিন্তু সেখানে কারিগর দিয়েই তৈরি। আর এর প্রত্যেকটি রং কিন্তু ভেজিটেবল দিয়ে তৈরি। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছো, যেমন লাল রংটা তৈরি হয়েছে টমেটো দিয়ে, গ্রিন রংটা পালং শাক দিয়ে। তো এই রকমের সেই কালার দিয়ে যে তৈরি হয়েছে সেইগুলো কিন্তু আজও এত বৃষ্টি, এত রোদ, জলঝড় সব কিছু উপেক্ষা করেও সেই রং একই রয়ে গেছে, এখনও পর্যন্ত নষ্ট হয়নি রঙগুলো। আর ভেতরে চলো, ভেতরে কিন্তু তোমাদের আরেকটা জিনিস দেখাবো যেটা দেখে ভীষণ ভালো লাগবে তোমাদেরও। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা একটা কমেন্ট করে যাও প্লিজ। এই দেখো, এবার যেটার কথা বলছিলাম তোমাদের সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখো। এটা বাইরে থেকে দেখছো বুঝতে পারছো না যে এটা কি আছে, কি জিনিস, একটা তো মনে হচ্ছে কোনো ড্রয়িং। কিন্তু এবার চলো ভেতর নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি এর আসল মহিমা। এতে কিন্তু খুব দামি দামি জেমস লাগানো আছে, আর এছাড়া রয়েছে এর মধ্যে সোনার কাজ করা। দেখো এদিকে তো আসার পর কিন্তু এবার বুঝতেই পারছো যে সোনার যে কাজগুলো করা আছে এখনও পর্যন্ত আছে। তো সেগুলো কি সুন্দর চকচক করছে। এগুলো ভেতরে গেলে একের পর এক এখানেতে করা আছে। এই ডিজাইনগুলো ভীষণ ভালো লাগছিলো যেগুলো দেখতে আমাদের। এই কাজ কিন্তু তারা বংশ পরম্পরায় এখনও করে যাচ্ছে। এমনকি এই ভেজিটেবল যে কালার সেগুলোও কিন্তু এখনও পর্যন্ত ওখানে হচ্ছে। ওখানে ভেজিটেবল কালার দিয়ে এখনও শাড়ি, কুর্তি এগুলো এখনও তৈরি হচ্ছে। আমি নিজে ওখান থেকে শাড়ি কিনে নিয়ে এসেছি, তোমাদের সাথে পরে শেয়ার করব। এবারে আমি যাব দিওয়ানে খাসে, আর সাথে থাকবে শীষমহল। তো চলো বন্ধুরা শীষমহলের ঝলক দেখে নিই একসাথে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও প্লিজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, কারণ অনেক কিছু এখানে ইতিহাস রয়েছে যেগুলো কেটে কেটে দেওয়া সম্ভব নয়। তাই একটু ধৈর্য ধরে দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত ভীষণ ভালো লাগে। তো চলো আর বকবক না করি, তোমাদের বলি এই যে এসে গেছি কিন্তু দিওয়ানে খাস বা শীষমহলে। এটা কিন্তু এশিয়ার সবচেয়ে বড় শীষমহল। দেখো কাজটা শুধু দেখো আগে, মানে অসম্ভব সুন্দর। এখানে কিন্তু রাজামশাই এর যারা মেন অতিথি থাকতো তাদেরকে কিন্তু তিনি এখানে নিয়ে আসতেন। আর চারিদিকে এই যে বাইরের দিকে যে গেট টাইপের রয়েছে এইগুলোতে পর্দা লাগানো থাকতো, আর ওই যে ফলকগুলো রয়েছে ওখানেতে একটা করে মশাল জ্বালিয়ে দিত। আর মশাল জ্বালাবার জন্য কিন্তু এই যে শীষমহলের কাজগুলো আছে সেইগুলোতে আলো পড়ে পুরো জায়গাটা আরও সুন্দর হয়ে যেত, চকচক করতো। তো তার যে মেন অতিথি থাকতো তাদের জন্য ছিল এই জায়গাটা। আর আমাদের গাইড দাদা এখানে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখিয়েছে যে কী সুন্দর রিফ্লেকশন হয়। সেটা ক্যামেরায় ধরা সম্ভব হয়নি, কিন্তু আমরা নিজেরা চোখে দেখেছি। তো দেখো এখানে কিন্তু এই কাচের উপরে প্লাস রূপোর পালিশ করা ছিল, তো তাই জন্য এত সুন্দর চকচক করে। হ্যাঁ, রাজা তৈরি করেছিল এটা রানীকে দিনে তারা দেখাবার জন্য। এসো, তো আমার রাজা আমাকে দিনে তারা দেখাতে নিয়ে এসেছে শীষমহলে। হ্যাঁ বন্ধুরা, তো এখানে রানী কিন্তু তারা দেখতে ভীষণ পছন্দ করতেন, আর তার পছন্দকে মাথায় রেখে রাজা এই শীষমহলটা তৈরি করেছিলেন, যাতে দিনের বেলাও রানী তারার মতন দেখতে পায় সব কিছু। আর এখানে ঢুকলে সত্যিই মনে হচ্ছে যেন তারা জ্বলছে, কারণ অসম্ভব সুন্দর জিনিস, সবসময় চকচক করছে লাইট জ্বলে। আর তখন তো মশাল থাকতো, এত কিছু ব্যবস্থা ছিল, তো চকচক তো করবেই, ভীষণ সুন্দর জিনিস। এবারে কিন্তু আমরা এন্ট্রি নিচ্ছি মান সিংয়ের প্যালেসে। হ্যাঁ বন্ধুরা, আর দেখো এখানে যে দেওয়ালটা রয়েছে এখানটা কিন্তু
হিরে দিয়ে পালিশ করা আর স্পেশালভাবে তৈরি করা, যেটা ঠান্ডা হয়ে থাকে জায়গাটা। আমরা যখন হাত দিলাম সত্যি ঠান্ডা ছিল। আর এটা জানলাগুলো এমনভাবে বানানো যে ঠান্ডা হাওয়াটা ভেতর ঢুকবে। তো হাওয়াটা বাইরে সেই জায়গাটা বেশ ঠান্ডাই লাগছিল, মনে হচ্ছিল যেন এসি আছে। আর এখানে তো এখন ল্যাম্প লাগানো আছে, কিন্তু তখনকার দিনে এখানে মশাল লাগানো থাকতো। তো এবারে যাচ্ছি মানসিংয়ের প্যালেসে, মানসিংয়ের ইতিহাস। তো বলি তোমাদের, চলো। রাজা মানসিং এই প্যালেসটা তৈরি করেছে, তো আমি বললামই আগে। তো মানসিংয়ের ছিল কিন্তু 12টা রানী। সেই 12টা রানীর মধ্যে যে পাট রানী ছিল, মানে বড় রানী, প্রথম যে রানী, তার হচ্ছে এই প্যালেসটা। প্রত্যেকটা রানীর জন্যই এরকমের একটা করে প্যালেস করা ছিল। তো ওপর পোর্শনটা তারা গরমের দিনে থাকতো, আর নিচের পোর্শনটা তারা শীতকালে থাকতো। গরমের দিনে ওপরে থাকতো কারণ হচ্ছে ওখানেতে সুন্দর খসখসের যে পর্দাগুলো লাগানো থাকতো, তারপরে সুন্দর জলের ব্যবস্থা ছিল, সেই জলের ছিটা আসতো, তো তাই জন্য ওপরে থাকতো। আর শীতকালে নিচটা। আর সামনে যে অংশটা দেখলে ঘেরা মতন, ওইটা কিন্তু রানী ছিল বাথটব। এইরকমেরই টোটাল 4 দিকে 3টে করে রানীর এরকমের পরস্পর মহল করা আছে। এগুলোতে এক একটা রানী এক একজন থাকতো। তো এর পাশ থেকে দেখো একটা দরজা রয়েছে, সেই দরজা দিয়ে চলে গেলে আর একটা রানীর মহলে চলে যাওয়া যাবে। তো চলো পরপরগুলো তোমাদের দেখাচ্ছি। এই প্রত্যেকটি মানে রানীদের ঘরের সাথে ছিল কিন্তু একটা করে সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে রাজা কখন কার রুমে আসতো কোনো রানী সেটা জানতে পারতো না। এরা যাতে না তাদের মধ্যে বিবাদ ঘটে, সেই জন্য রাজা মানসিং এই ব্যবস্থাটা করেছিল। যেহেতু তার এতগুলো রানী, তো তাকে তো এইটুকুনি ব্যবস্থা করতেই হবে না, তো তাই সে এই ব্যবস্থাটা করেছিল। বেশ ভালো ব্যবস্থা। তো দেখো আমরা এই গেটটা দিয়ে যে চলে গেলাম, এটা হচ্ছে আর একটা রানীর জায়গায় চলে যাচ্ছি। এই দেখো এই ঠিক 4-5টা, প্রত্যেকটা পাশে 3টে করে, আমি যেটা বলছিলাম 3টে করে কিন্তু মহল করা আছে। এবার আসি মেন জায়গায়। এই মিডলে রাজার নিজস্ব কোনো ঘর বানানো হয়নি, কিন্তু তিনি ওই ওপরের পোর্শনটাতে থাকতেন। ওনার যখন যে রানীর কাছে ইচ্ছা হতো সেই রানীর কাছে গোপন সিঁড়ির মাধ্যমে গিয়ে থাকতেন। আর এই যে মিডলের পোর্শনটা দেখছো, এইখানটা কিন্তু যোধা আকবর ফিল্মে যেমনি শুটিং হয়েছে, আমি শুটিংয়ের স্ক্রিনশটটা তোমাদের শেয়ার করবো। আর রাজাও কিন্তু যে রানীর সাথে গল্প করা হতো, এই জায়গায় এসে গল্প করতো। এমনকি রানীরা কোনো রানীর সাথে কোনো রানীর যদি গল্প করতে ইচ্ছা হতো, এই জায়গাতে এসে ওরা গল্প করতে পারতো। তাদের কিন্তু আলাদাভাবে গল্প করার কোনো অনুমতি ছিল না। এই দেখো ঐশ্বরিয়া আর ঋতিক রোশনের যে তরোয়ারি নিয়ে যুদ্ধটা হয়েছিল, তো এটা এই জায়গাতেই শুটিংটা হয়েছিল। তো আমি তাই জন্য স্ক্রিনশটটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা মিলিয়ে নাও বন্ধুরা। এটা কিন্তু সেই জায়গাটা। এতগুলো রানী ছিল যেহেতু, তো তাদের মধ্যে তো হিংসা বিবাদ থাকবে। তো তাই জন্যই রাজা এই ব্যবস্থাটা করেছিল যে যখন যার সাথে গল্প করার দরকার হবে সবাই মিলে এইখানতে এসে প্রেজেন্ট থাকতে হবে, আলাদাভাবে কোনো গল্প হবে না। আর তাদের কিন্তু প্রত্যেকের আলাদা করে মানে বাড়ি থেকে নিয়ে আসা সার্ভেন্ট ছিল, কারণ কোনো সার্ভেন্টকে বিশ্বাস করা যেত না। আর এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু সার্ভেন্ট এরিয়া। আর সার্ভেন্ট হিসাবেও কিন্তু তাদের কোনো পুরুষও ছিল না, মহিলাও ছিল না, তাদের জন্য থাকতো কিন্নররা। আমরা নিয়ে যাব তোমাদের এই প্যালেসের যে কিচেন সেই জায়গাটাতে, আর যেখানে যোধা আকবর ফিল্মে যোধাবাই রান্না করেছিল সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই। এর ভেতরেই তোমরা টুকটাক শপিং করতে পারবে, তেমনি কিছু কিন্তু এখানে রাজা রানীদের সম্বন্ধে বইও পেয়ে যাবে। এখানে তোমরা দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট রাজা, আর এখানে হচ্ছে রানী গায়ত্রী দেবীরও একটা কাহিনী লেখা আছে। তো ইচ্ছে হলে তোমরা সেখান থেকে নিতেই পারো। তো চলো, বুঝতেই পারছো সেই জায়গায় এসে গেছি, কিন্তু তার আগে দেখিয়ে দিই এই সেই সুড়ঙ্গ। এটা দিয়েই কিন্তু যাওয়া যেত জয়গড় ফোর্টে। এটা হচ্ছে সেই গোপন সুড়ঙ্গ যেটার মধ্যে থেকে কোনো অশান্তি মানে যুদ্ধ লাগছে বুঝলে তখন এর ভেতর থেকে জয়গড় ফোর্টে সবাইকে পাঠিয়ে দেওয়া হতো, কিন্তু এখন সেটা বন্ধ আছে। এবারে দেখাই তোমাদের এই যে বড় বড় যে কড়াইগুলো দেখতে পাচ্ছ, এটা দেখো স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এটা ঐশ্বরিয়া রায় এটা রান্না করেছিল যোধা আকবর ফিল্মে, তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমি স্ক্রিনশট শেয়ার করলামই। এছাড়াও এটা তখন কিন্তু সেই ফিল্মের জন্যই আনা হয়েছিল, আগে কিন্তু এটা ছিল না, তো সেটা নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তো এখানেই রয়ে গেছে। আর আমি যে এই জায়গাটা দেখালাম আর্ট গ্যালারি, এটা কিন্তু তখনকার ছিল মিনা বাজার। দেখো এই জিনিসটা কিন্তু
এটা আগেকার দিনে জল রাখা হতো, এটা এখন উল্টে রাখা আছে। এটা হাফ পোর্শন মাটির মধ্যে গর্ত করে রাখা হতো আর হাফ পোর্শন মাটির উপরে থাকতো। এরকম ভাবে রাখা হতো কারণ হচ্ছে জলটা ঠান্ডা তাই জন্য থাকতো। এটা ইউজ করা হতো। এটা কিন্তু তখনকার যুগের জলের পাত্র। আর এটা মিউজিয়াম গ্যালারি দিয়েছে, কিন্তু ওপরের পোর্শনটা কিন্তু রান্নাঘর। এটা ওই যখন ফিল্মটার শুটিং হয়েছিল তখন স্পেশাল পারমিশন নিয়ে ওরা এই জায়গাটা খুলেছিল। আর ভেতরে যে বড় বড় বাসনপত্র ছিল যে অরিজিনাল মানে তখনকার রাজাদের, সেগুলো কিন্তু তারা ইউজ করতে পেরেছিল স্পেশাল পারমিশনের জন্য। তারপর আবার বন্ধ করে দেওয়া হয়েছে জায়গাটা, তো তাই জন্য আমরা দেখতে পেলাম না। আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে তখনকার দিনে যে গোলা বারুদগুলো ইউজ করা হতো সেইগুলো কিন্তু এক জায়গায় স্টোর করে রাখা হতো। আর সেটা এই যে দেখতে পাচ্ছ যে কালো মতন একটা সিন্দুক, এই সিন্দুকটার মধ্যে রাখা হতো গোলা বারুদগুলো স্টোর করে। সেই বাক্স কিন্তু এখনও রয়ে গেছে। তখনকার দিনে কিন্তু আর একটা ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে ছেলেদের জন্য আলাদা জেল আর মেয়েদের জন্য আলাদা জেল। সেই জেলও কিন্তু এরই মধ্যে ছিল, সেটাও তোমাদের দেখাবো চলো। কত কি ভাবনা চিন্তা করে একটা প্যালেস তৈরি হয়। টয়লেট এটা এখানে না এলে জানা যেত না। দেখো এটা হচ্ছে মহিলাদের জেল। যাই হোক, মহিলাদের জেল দেখা হয়ে গেল। আর ছেলে মেয়ে দুজনেরই আলাদা আলাদা জেল আছে, তার মধ্যে ওটা একটা জেল। তোমাদের বলেছিলাম যে হাতিটা এসে কোথায় থামায় সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো। আসার পথটা তো দেখিয়েছি, এবারে হাতিটা এসে কোথায় নামায়। হাতি তো ওই রাস্তা দিয়ে এসে কোথায় থামছে আমাদের দেখতে হবে। চলো তোমাদের দেখো, ওই গেটটা থেকে আসবে, তারপর ওই গেটটা থেকে এসে এদিকে দেখো একটা সিঁড়ি করা আছে। এই সিঁড়িটার সামনে রাজাদের নামায়, তারপর সবাই এখানে নেমে যায়। এই দেখো এই সিঁড়িটা, ও আচ্ছা আচ্ছা, এখানে এসে হাতি দাঁড়ায়। ওর ওপর পোর্শনটাতে নামায়। ও আচ্ছা। চলো বন্ধুরা, এটা আমাদের জয়মান পালা, আমাদের আমিরপুর দেখা হয়ে গেল। আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা যে গিয়ে। তোমরাও পারলে ঘুরে আসো বন্ধুরা। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, একটা সুন্দর দেখে কমেন্ট করে যাও দেখিনি। এরপরে আসছে কিন্তু অন্য একটা ব্লগ। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো বন্ধুরা। তো আজ যাই আমি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।